বিপিএল এর টিকিট নিয়ে দর্শক ভোগান্তির জন্য ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান, 2-1 দিনের মধ্যে অবস্থার উন্নতির প্রতিশ্রুতি। আইনকে বৃদ্ধাঙ্গুলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক ছাড়াই মাঠের লড়াই নেমেছেন ক্রিকেটাররা। নেতিবাচকভাবে না নিয়ে বিসিবির প্রতি আস্থা রাখতে চান বিজয়। আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে হ্যাঁ, সময়ের সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে। আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এদিকে আজ অনেকটাই ফাঁকা মিরপুর স্টেডিয়াম এলাকা। টিকিট সহ নানা ইস্যুতে ভোগান্তির পর বিপিএল এর দ্বিতীয় দিনে তৈরি হয়েছে দর্শক খরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাজীর গরু কেবল কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএল শুরুর আগে নানা ধরনের পরিবর্তনের ডাক, নানা ধরনের হম্বিতম্বি বোর্ডকর্তাদের অনেক বড় বড় কথা, কিন্তু বাস্তবতা তো আসলে গতকালই দেখা গেছে টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, এবং সেই অব্যবস্থাপনার জন্য বিসিবির যে গেট, বিক্ষুব্ধ যে সমর্থকরা সেই গেটটাও আসলে ভেঙে ফেলেছিল। পরবর্তীতে যদিও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রথম দিনের যে একটা নেতিবাচক অভিজ্ঞতা দর্শকদের, সেই নেতিবাচক অভিজ্ঞতার কিন্তু ফল পড়েছে আজকে। বছরের শেষ দিন এবং মধ্য দুপুরে খেলা, অর্থাৎ আগের ম্যাচের তুলনায় প্রায় 1.5 ঘন্টার সময় এগিয়ে আনা হয়েছে। দুপুর বেলা 12টায় খেলা। সব কিছু মিলে বলছিলাম যে বছরের শেষ দিন দর্শক এবং গতকালকের যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে দর্শকরা আজকের ম্যাচ, অর্থাৎ যে দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচ থেকে কিন্তু মুখ ফিরে নিয়েছে। এর বাইরে কিন্তু আসলে আর কোনো কারণ নেই, কারণ যে দুটো ম্যাচ গতকাল হয়েছে আমরা দেখেছি যে সে দুটো ম্যাচে কিন্তু হাই স্কোরিং হয়েছে, রানের ফোয়ারা বইয়েছে। একদল বরিশাল তো 197 রান চেস করে জিতেছে, কিন্তু এরপরও আমরা 2-1 জনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু আসলে টিকিট নিয়ে একটা অন্যরকম অভিযোগ, একটা অব্যবস্থাপনা, একটা কালোবাজারের অভিযোগ, এবং তাদের যে একটা হ্যাপেনিং সংকট, যে কারণে কিন্তু আজকের ম্যাচে থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও বিকেলবেলা আরও একটি ম্যাচ রয়েছে, এবং যারা বিসিবি রয়েছে তারা প্রত্যাশা করছেন হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের সংখ্যাও বাড়বে, তবে সেটা যে গতকালকে ধারে কাছেও যাবে না। আমরা টিকিট বুথগুলোতেও গিয়েছিলাম, কাউন্টারগুলোতেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু ফাঁকা। যদিও আজকে ব্যাংক বন্ধ, যে কারণে কিন্তু ব্যাংক থেকে, অর্থাৎ যে ব্যাংক থেকে টিকিট দেওয়া হচ্ছে সেই ব্যাংকগুলো বন্ধ, যে কারণে বিসিবির যে নির্ধারিত বুথ রয়েছে সেখান থেকে টিকিটগুলো সংগ্রহ করতে হয়েছে দর্শকদের, কিন্তু সেই বুথগুলো কিন্তু একেবারে ফাঁকাই রয়েছে। এবার যদি তা ছাপিয়ে একটু মাঠের ক্রিকেটের কথা বলি, মাঠের ক্রিকেটে কিন্তু রান হচ্ছে, অর্থাৎ খুলনা টাইগার্স প্রথম ম্যাচ, এর আগের দুটো ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচও চিটাগং কিংস তারা টস জিতে, যেহেতু পরে এই উইকেটে পরে যদি টার্গেটে ব্যাট করাটা কিছুটা সহজ, সেক্ষেত্রে তারাও প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। তবে খুলনার শুরুটা কিন্তু দারুণ হয়েছে, এবং এবারে খুলনা দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স। আমরা যদি দেশি ক্রিকেটারদের কথা বলি, যদিও নাইম এবং মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেছে, তারপরও যারা দেশি ক্রিকেটাররা রয়েছেন, আফিফ হোসেন ধ্রুব সহ, এদের যদি কথা বলি, খুলনা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল। সেক্ষেত্রে আসলে এখন দেখার বিষয় চিটাগং কিংসকে তারা ঠিক কত রানের টার্গেট ছুড়ে দিতে পারেন। এবং পরবর্তীতে আরও একটি ম্যাচ রয়েছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আসছে দর্শকদের কথা। এবং বলাই বাহুল্য, যদি এ ধরনের অবস্থা থাকে, অর্থাৎ টিকিট নিয়ে যে একটা হ্যাপেনিং সংকট, সেই হ্যাপেনিং সংকট যদি খুব দ্রুত উত্তরণ না হয়, এবং যদিও বিসিবি সভাপতি বলেছেন তারা দ্রুত উত্তরণ করবেন, সেটা যদি না হয় তবে কিন্তু বলাই বাহুল্য যে এবারের বিপিএলটা খুব একটা ইতিবাচক হচ্ছে না। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে দর্শক এবং ম্যাচের সবশেষ আপডেট। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল এর টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তির জন্য ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই ইস্যুতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। 2-1 দিনের মধ্যে অবস্থার উন্নতির প্রতিশ্রুতিও বিসিবি বসের কণ্ঠে। তবে টুর্নামেন্ট নিয়ে দর্শক উন্মাদনায় খুশি ফারুক আহমেদ। যেহেতু আমাদের অনলাইনে এখনো অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনাল আইডি কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। তবে এত উন্মাদনায় মন্দেরও নাকি ভালো চোখে পড়েছে বিসিবি সভাপতির। দর্শকদের আগ্রহী হিসেবে বলছেন তাদের সফলতার কথা। আমি মনে করতে পারি না যে বিপিএলের প্রথম দিনে এত দর্শক আমরা আগে কখনো দেখেছি। আর টিকেটের যে উন্মাদনা আপনি জানেন যে এখানে, তবে এখানেও অনেক কিছু আছে যেগুলো আরও ইমপ্রুভ করা যায়। আপনি যখন কোনো একটা কাজ করবেন, ওই কাজের থেকে যদি কোনো ফিডব্যাক আর যেটা আশা করেন যদি কাছাকাছি আসেন, তাহলে আপনি এটা স্বাভাবিকভাবে আপনাকে অনেক আনন্দ দেবে।
যেই হাইপ বা যেটা আমরা বলি যে বিপিএল উত্তেজনাটা আমরা মনে হয় দর্শকদের মধ্যে কিছুটা হলো গিয়ে আপনার ঢুকাতে পেরেছি। ঢাকা শহর আমাদের অত্যন্ত জনবহুল একটা শহর। এই শহরে কিন্তু আপনার অনেক মানুষ বাস করি। আমাদের কিন্তু স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র আপনার 24 না 25,000। তার মধ্যে থেকে বলেছিলাম কিছু টিকিট আমাদের বিভিন্ন এজেন্সিতে দিতে হয়। এছাড়া টিকিটে সব যে খেলা দেখতে ইচ্ছুক তারা একটু আগে টিকিটটা সংগ্রহ করবেন। সঙ্গে অনলাইনে টিকিট কাটলে প্রতি ম্যাচে একজন ভাগ্যবান দর্শকের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেন ফারুক আহমেদ। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল শুরু হয়ে গেল, এখনো 1 টাকাও পাননি ক্রিকেটাররা। আইন মোতাবেক পারিশ্রমিকের অর্ধেক টাকা টুর্নামেন্ট শুরুর আগে পরিশোধের কথা থাকলেও এখনো ক্রিকেটারদের কোনো টাকা দেননি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। যদিও বিষয়টিকে এখনই নেতিবাচক দৃষ্টিতে দেখতে চাচ্ছেন না রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তার মতে নতুন আসর আরেকটু থিতু হলেই হয়তো মিটে যাবে এসব সমস্যা। তবে দিন শেষে না পেলেও বিসিবির ওপরই আস্থা রাখতে চান এই ক্রিকেটার। যতই চেষ্টা করা হোক না কেন, নতুনভাবে নতুন বলয়ে সাজানো হোক বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল, ঝামেলা যেন এখানে হতেই হবে। ঝামেলা, সমস্যা এগুলো মনে হয় বিপিএল এর সমার্থক শব্দ, একটা ছাড়া আরেকটা অপূর্ণ। আর নিজেদের পূর্ণতা আনতেই আসরের পর আসর এই সমস্যাগুলো হয়ে চলেছে বিপিএলে। সরকার বদলালো, বিপিএল গভর্নিং কাউন্সিলে নতুন মুখ আসলো, কিন্তু আখেরে লাভ হলো কই? ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দৈন্যদশার কাহিনী চলছে তো চলছেই। গণমাধ্যমে খবর, আসর শুরুর আগে ক্রিকেটাররা 50% টাকা পাওয়ার কথা থাকলেও এখনো পাননি ফুটো পয়সা। এমনকি যে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি না দিলে আসরে অংশগ্রহণ করাই সম্ভব নয়, সেখানে দিব্যি চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কার্যক্রম। অথচ এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তাদের, সংবাদ মাধ্যমের সামনেও আসছেন না তারা। তবে বিসিবি টাকা পেয়েছে কি পায়নি সে আলোচনায় না গিয়ে নিজেদের পকেটে যে এখনো কোনো টাকা ঢোকেনি সেটা নিশ্চিত করলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। যদিও বিষয়টিকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না তিনি, বরং বিশ্বাস রাখছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের উপর। না, আসলে আমরা এখনো পাইনি, কেউই পাই নাই। বাট আমার মনে হয় যে শুরু হয়েছে বিপিএলটা, আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়াররা, আমরাও চাই না। আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে, এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে, বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না, বা আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করি। অবশ্যই একটা গোছালো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে। সো বিপিএলটাকে আমরা সবাইকে পজিটিভ ওয়েতে নিতে চাই। অবশ্যই মালিকরা না দিয়ে তো যাবে না। তবে বিজয় যতই বিষয়টাকে হালকা করে দেখাতে চাক না কেন, বিষয়টা যে এত সহজ নয় সেটা জানা আছে তার নিজেরও। কারণ এই টুর্নামেন্টে যে ক্রিকেটারদের টাকা না দিয়ে ফ্র্যাঞ্চাইজিদের পাত্তারি গোটানোর ঘটনাও আছে বহু। এই কথাটা মনে করিয়ে দিতেই অবশ্য সুর বদলালেন রাজশাহীর ক্যাপ্টেন। বললেন, ক্রিকেটারদের দেখতে বিসিবি তো আছেই, বিসিবি আছে, তারাও তো আসলে এটাকে অর্গানাইজ করবে। তো আমরা অবশ্যই পজিটিভ ওয়েতে নিচ্ছি যে হ্যাঁ, সময়ের সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে, আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে। বিসিবি যে আছে এটা জানেন সবাই, কিন্তু যে বোর্ড নিজেরাই নিজেদের টাকা উদ্ধার করতে পারেনি এখনো, তারা শেষ পর্যন্ত কতটা থাকবেন সেটাই দেখার বিষয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অপূরণীয় ক্ষতির 1 বছর পার করল দেশের ক্রীড়াঙ্গন। চলতি বছর এমন কয়েকজন কিংবদন্তিকে হারিয়েছে বাংলাদেশ, যার অভাব পূরণ করা সম্ভব নয়। যে তালিকায় আছেন গ্র্যান্ডমাস্টার জিয়া, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান সহ আরও অনেকে। পাশাপাশি বাংলাদেশের চরম ব্যর্থতা ছিল বৈশ্বিক ইভেন্টেও। বছর শেষে লাভ ক্ষতির খেরো খাতায় অনেক হিসেবেই থেকে যায় গরমিল। 12 মাস ব্যর্থতার গ্লানি নিয়ে কাটলেও সুযোগ থাকে পরের বছর ঘুরে দাঁড়ানোর। তবে অনেক সময় পরিস্থিতি এমন কিছু কেড়ে নেয় যে শূন্যতা বয়ে বেড়াতে হয় আজীবন। 2024 সালে দেশের ক্রীড়াঙ্গন এমনই কিছু ক্ষতির সম্মুখীন হয়। দেশের ক্রীড়াঙ্গন অপূরণীয় ক্ষতির শিকার হয় 5 জুলাই। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হন গ্র্যান্ডমাস্টার জিয়া। তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হলেও ফেরানো সম্ভব হয়নি কিংবদন্তিকে। মাত্র 50 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার কাছ থেকে আরও বহু কিছু পাওয়ার সম্ভাবনা থাকলেও বঞ্চিত হয় বাংলাদেশ।
স্বাধীনতার পর বিশ্বের দরবারে প্রথমবারের মতো লাল সবুজের পতাকা উড়ে 1990 কমনওয়েলথ গেমসের মঞ্চে 10 মিটার পিস্তলে আব্দুস সাত্তারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দেন আতিকুর রহমান। চলতি বছরের 17 জুলাই স্বাধীনতা পদক জয়ী এই কিংবদন্তিকে হারায় দেশের ক্রীড়াঙ্গন। লম্বা সময় ধরে কণ্ঠনালীর ক্যান্সারে ভোগা এই শুটার বিদায় নেন 59 বছর বয়সে। খেলাধুলাও হতে পারে প্রতিবাদের ভাষা, অবদান রাখতে পারে মুক্তির সংগ্রামে। 1971-এ এমন ভাবনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে সামিল হয়েছিলেন জাকারিয়া পিন্টু। রাইফেল, স্টেনগানের বদলে তার দলের অস্ত্র ছিল ফুটবল। যুদ্ধ চলাকালে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে গড়ে তুলেছিলেন স্বাধীন বাংলার পক্ষে জনমত। লাল সবুজ ফুটবলের এই অগ্রজ বিদায় নেন গেল নভেম্বরে। চলতি মাসে হুট করে মৃত্যু সংবাদ আসে 2010 এসএ গেমস জয়ী শুটার সাদিয়া সুলতানার। নিশানাবাজিতে দক্ষিণ এশিয়ায় তার শ্রেষ্ঠত্ব থাকলেও অদৃশ্য কারণে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। নানা কারণে বেশ মানসিক চাপে ছিলেন সাদিয়া। ছাদ থেকে লাফিয়ে পড়ে চেষ্টা করেছিলেন আত্মহত্যার। দিন, মাস, বছর পেরোয়, কিন্তু বদলায় না দেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপট। এবারও প্যারিস অলিম্পিক থেকে ব্যর্থতার 16 কলা পূরণ করে ফেরে বাংলাদেশ। আর্চারি আর শুটিংয়ে প্রত্যাশা থাকলেও ফলাফল ছিল খুবই হতাশার। উল্টো ব্যাপক সমালোচনার জন্ম হয় স্প্রিন্টার ইমরানুর রহমানকে ঘিরে। গণমাধ্যমে খবর বেরোয় ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে জোর করে অলিম্পিকে খেলতে বাধ্য করে ফেডারেশন। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ নেয় ফেডারেশনগুলো ঢেলে সাজানোর। সার্চ কমিটি গঠন করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়, যে কাজ এখনও চলমান। তবে ক্রীড়া পরিষদ গতি আনতে পারেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারে। প্রায় 5 বছর ধরে চলা এই কাজ শেষ করা সম্ভব হয়নি 2024-এও। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। হট্টগোল বিশৃঙ্খলায় শেষ বিজয় দিবস হকি। ফাইনালে নৌবাহিনীকে 5-4 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বিমান বাহিনী। কোচ কিংবা সভাপতি নয়, একটি ক্লাবের মালিক হতে চান পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক হলে ক্লাবের দৈন্যদশার অবসান করতেন বলে মন্তব্য করেছেন CR7। রেড ডেভিলদের সাম্প্রতিক পারফরমেন্স চিন্তার কারণ হলেও এর পেছনে কোচকে নয়, বরং মালিকপক্ষকেই দায়ী করলেন রন। সমস্যা সমাধানে ক্লাব কর্তৃপক্ষকে তাগিদ দিলেন পর্তুগিজ সুপারস্টার। একটা ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন নতুন না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। বহুদিন ধরেই সে ইচ্ছার কথা শোনা যাচ্ছে তার। এবার তো অকপটেই বলে ফেললেন সে কথা। নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দৈন্যদশার পরিবর্তনে সে কথা বললেও নিজের লালিত স্বপ্নটাকেই যে ফুটিয়ে তুললেন রন, তা আর বলার অপেক্ষা রাখে না। কোচের পর কোচ বদলাচ্ছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। দীর্ঘদিন ধরে দলের হতশ্রী পারফরমেন্সে হতাশা ভর করেছে ইউনাইটেড ভক্তদের মনে। দলের বাজে অবস্থার খেসারত দিয়ে দায়িত্ব ছাড়তে হয় টেন হ্যাগকে। এরপর ধারণা করা হয় পর্তুগিজ রুবেন আমোরিমের হাত ধরে বদলে যাবে দলের চিত্র, কিন্তু সে আশায় গুড়ে বালি। 10 ম্যাচে মোটে 5 জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। তাতেই আবারও চিন্তা ভর করেছে ইউনাইটেড শিবিরে। ক্লাবের এমন বাজে পারফরমেন্সের পেছনে সবাই কোচকে দায়ী করলেও ভিন্ন মত CR7-এর। ইউরোপ ছেড়ে পাড়ি জমালেও নিজের সাবেক ক্লাব নিয়ে এখনও ভাবেন রন। ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দুরবস্থার কারণ হিসেবে কোচকে নয়, বরং মালিক পক্ষের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন রোনালদো। সমস্যা সমাধানে ক্লাব কর্তৃপক্ষের কোর্টেই বল ঠেলে দিয়েছেন CR7। প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এখানে খেলা সবগুলো দল খুব ভালো, খেলোয়াড়রা শক্তিশালী, সবাই গতিতে ছুটতে থাকে। ফুটবল এখন আলাদা, কোনো ম্যাচকেই সহজ বলা যাবে না। আমি 1.5 বছর আগেও বলেছি, এখনো বলছি, সমস্যাটা সবসময় কোচের নয়, মালিক পক্ষের এখানে অনেক বড় দায় দেখছি। আমি ক্লাবের মালিক হলে এই সব সমস্যা ঠিক করে ফেলবো, সবকিছুতেই সামঞ্জস্যতা আনার চেষ্টা করব। শুধু ইউনাইটেডের সমস্যা সমাধানে ক্লাবের মালিক হতে চান না রোনালদো। বহুদিনের লালিত স্বপ্নের কথা নিজেই জানিয়েছেন। কোনো ক্লাবের সভাপতি কিংবা কোচ নয়, মালিকই হতে চান তিনি। আমি কোনো ক্লাবের কোচ নই, কখনো কোচ হতেও চাই না। ক্লাবের সভাপতি হওয়ারও কোনো ইচ্ছা নেই আমার। হয়তো কোনো ক্লাবের মালিক হব, সেটাও নির্ভর করবে সময় এবং সঠিক সুযোগের ওপর। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের পাশে থাকার পাশাপাশি তার অধীনেই ক্লাব খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা রনের। তাজিন খন্দকার, সময় সংবাদ। হট্টগোল ও বিশৃঙ্খলায় শেষ হলো বিজয় দিবস হকি টুর্নামেন্ট। ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে
5-4 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ঘটে বিশৃঙ্খলা। প্লেয়ারদের কাছ থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয় বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আম্পায়ারদের কাছ থেকে ম্যাচ রিপোর্ট পাওয়ার পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। দেশের হকি আর বিশৃঙ্খলা যেন একে অপরের পরিপূরক। মাঠে খেলা গড়াবে আর ধাক্কাধাক্কি হবে না তা কি করে হয়? 7 মাস পর বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে মাঠে গড়ালো হকি। তবে এই টুর্নামেন্টের ফাইনাল শেষে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো দেশের হকি। ফাইনালে তারকা বহুল দল নিয়ে ম্যাচ হারে বাংলাদেশ নৌবাহিনী। তাতেই নিজেদের মেজাজ ধরে রাখতে পারেনি দলটির খেলোয়াড়রা। ম্যাচ শেষে আম্পায়ার শাহবাজ আলীর দিকে তেড়ে আসেন তাদের বেশ কয়েকজন খেলোয়াড়। ওনারা আসছে ধাক্কাধাক্কি করছে, আপনি পিসি কেন দেননি? আমি বলছি পিসি হয়নি, আমি দেইনি। মাঠের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অবাক হয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্লেয়ারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে সঠিক সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের জন্য আনা হচ্ছে বেশ কিছু নীতিমালা। আম্পায়ার রিপোর্ট আমরা পেয়ে নিই, তারপরে আমরা একটা সিদ্ধান্ত যাব এবং আমার মনে হয় যে ঘটনাটা ঘটছে এটার জন্য ভালো পানিশমেন্ট হওয়া উচিত। আমি যদি মনে করি কি আমি খুব বড় প্লেয়ার, আমার কিছু হবে না বা আমার ছাড়া আমার টিম, এটা রং। আম্পায়ারের সাথে তর্ক করা এক জিনিস, আম্পায়ারকে দৌড়ায় এসে মারতে আসা এটা এক জিনিস। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমরা মেরিট অ্যান্ড ডিমেরিট সিস্টেমে যাচ্ছি, যেখানে একটা আম্পায়ারকে একটা খেলায় 5 to 10 মধ্যে জাজ করা হবে। অটোমেটিকলি আমার বিশ্বাস আম্পায়াররা ইমপ্রুভ করবেই। যে কোনো টুর্নামেন্টে খেলোয়াড়দের এমন আচরণ দৃষ্টিকটু বলে জানান বাংলাদেশ জাতীয় হকি দল ও নৌবাহিনীর খেলোয়াড় আশরাফুল ইসলাম। এমন ঘটনা এড়াতে খেলোয়াড়দের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। অনেক মানুষ আছে যারা হচ্ছে নতুন নতুন আমাদের স্টেডিয়ামে খেলা দেখতে আসে, দেখার পরে তারা যদি আইসা এইগুলো দেখে তো তারাও দেখা গেছে যে নেক্সট টাইম আর হকিটাকে পছন্দ করে না। তো আমার মনে হয় যে ছোটবেলা থেকে যে হকি প্লেয়ারগুলো আছে ওদেরকে শিক্ষা দেওয়া উচিত। এর আগে মৌলানা ভাসানী স্টেডিয়ামে হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম কোয়ার্টারে 2-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে নৌবাহিনী, আর তৃতীয় কোয়ার্টার শেষে স্কোর লাইন দাঁড়ায় 3-2। শেষের দিকে নৌবাহিনী ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত 4-5 গোলে ম্যাচ জিতে প্রথমবারের মতো হকি ফেডারেশন আয়োজিত কোনো শিরোপা জিতল বাংলাদেশ বিমান বাহিনী। টুর্নামেন্ট সেরা হন বিমান বাহিনীর সোহানুর রহমান সবুজ। 11 গোল দিয়ে সেরা গোল স্কোরার হয়েছেন আশরাফুল ইসলাম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে রাধানগরে আয়োজিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও বগুড়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার ঘোড়সওয়াররা, যা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেরে খুশি স্থানীয় দর্শনার্থীরা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। মাঠ থেকে তোলা হয়েছে ফসল, পরন্ত বিকেলে সেই মাঠেই টগবগিয়ে ছুটে চলছে ঘোড়া। বছরের শেষ সময়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে আয়োজিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ এই খেলাকে কেন্দ্র করে রাধানগর ইউনিয়নের খানপাড়া মাঠে সাজ সাজ রব বসে ছোটখাটো মেলা, যেখানে মুখরোচক খাবারের পসরা সাজান দোকানিরা। প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। টানটান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী মানুষ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত তারা। প্রায় 8 কিলোমিটার দূর থেকে আমি এখানে আকর্ষণীয় খেলা দেখার জন্য আসছি। খুব সুন্দর একটা আয়োজন। এরকম আয়োজন সকলের জন্য একটা আনন্দের বিষয়। সবাই খুব আনন্দের সাথে ঈদের মতোই উদযাপন করছে। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও বগুড়া সহ আশেপাশের বেশ কয়েকটি জেলার ঘোড়সওয়াররা। জয় পরাজয় দূরে রেখে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। নতুন ঘোড়ার কারণে আজকে হার মানতে হয়েছে। ফার্স্ট ছিল ঘোড়া, 2 পাক করে দাঁড়িয়ে গেছিল। আমরা খেলা বেশি হোক, প্রতিটা গ্রামে খেলা হোক, এটা চাই। স্থানীয় দর্শকদের বিনোদন দিতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। দল মত নির্বিশেষে সবাই এখানে আমাদের খেলা উপভোগ করে, আর এটা সবাই ভালো বলে। এই জন্যই আমাদের এলাকার লোকজন বিনোদন দেওয়ার জন্যই আমরা এটা চালু রাখি, কন্টিনিউ চালু রাখি। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 200 জন ঘোড়সওয়ার। খেলা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দিনাজপুর উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্ট। ফাইনালে মিম ভলিবল একাডেমি
3-0 সেটে হারায় জয়পুরহাট পাঁচবেবি ভলিবল টিমকে। সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ভলিবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। মিম ভলিবল একাডেমি দিনাজপুর বনাম জয়পুরহাট পাঁচবেবি ভলিবল টিম অংশ নেয় ফাইনালে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মিম ভলিবল একাডেমি 3-0 সেটে জয়পুরহাট দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভলিবল খেলায় অবদানের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় ও সংগঠক রায়হানুল ইসলাম এবং আজিমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফ্লাডলাইটে ভলিবল খেলাটি দেখতে প্রচুর সংখ্যক দর্শক সমাগম হয়। দিনাজপুর উন্নয়ন ফোরাম আয়োজিত ভলিবল টুর্নামেন্ট মোট 8টি দল অংশ নেয়। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল এর টিকিট নিয়ে দর্শক ভোগান্তির জন্য ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান, 2-1 দিনের মধ্যে অবস্থার উন্নতির প্রতিশ্রুতি। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।